আসসালামু আলাইকুম, ফিজিক্সের জগতে সবাইকে স্বাগতম। আজকে আমরা একটা এক্সপেরিমেন্ট দেখব। দেখে আপাত দৃষ্টিতে মনে হতে পারে যে একটা ঘটনা ঘটবে, বাট আসলে ঘটে যাবে আরেকটা ঘটনা। তো চলো আমরা দেখে নেই। এখানে পাহাড়ের উপর একটা ছেলে এবং একটা মেয়ে দাঁড়ায় আছে, তাদের হাতে কিন্তু পাথর আছে। তো এইখানে ছেলেটা এই বরাবর থ্রোটা করছে, এই যে এই বরাবর সে থ্রোটা করছে, আর মেয়েটা হচ্ছে এই বরাবর জাস্ট ফেলে দিছে নিচে। তো তোমরা ভিডিওটা পজ করে একটু ভাবো তো, এই পাথর যে দুইটা নিক্ষেপ করা হলো, হ্যাঁ নিচের দিকে ফেলা হলো, একটা এইভাবে নাচছে আর একটা হচ্ছে এইভাবে, কোন পাথরটা আগে পড়বে? একটু ভাবো, অল্প কিছুক্ষণ সময়। আশা করি ভেবে ফেলছো। তো যদি আমরা একটু ভালো মতো তাকাই, ও যে নিক্ষেপটা করছে এটা জানা কথা, এরকম বাঁকাভাবে যাবে আর এটা সোজাভাবে যাবে। আমার প্রশ্নটা হচ্ছে টাইম কোনটা আগে পড়বে? তো আপাত দৃষ্টিতে মনে হচ্ছে এটাই আগে পড়বে, কারণ কোনো একটা বস্তু আমরা নিচে ছেড়ে দিলে সেটা অভিকর্ষ ত্বরণে সবচেয়ে দ্রুত নিচে নামে বলে আমরা জানি। কিন্তু অবাক করা ব্যাপার, দুটো একসাথেই পড়ছে, তাই না? এখন যারা ফিজিক্সে ভালো একটা আইডিয়া আছে, প্রাস, হ্যাঁ গতিবিদ্যা, এগুলো নিয়ে ভালো আইডিয়া আছে, তাদের কাছে এটা অবাক করার বিষয় লাগবে না। কিন্তু একজন জেনারেল একজন পাবলিকের কাছে এটা অবশ্যই অবাক করা লাগবে, অথবা যারা নতুন, তোমরা ইন্টার ফার্স্ট ইয়ারে আসছো। এখন আমরা প্রাস সম্পর্কে দেখবো। একটা বস্তুকে যখন নিক্ষেপ করি কিন্তু এইভাবে যায় না, ও কিন্তু এইভাবে যায় না, ও যায় হচ্ছে এইভাবে বক্রপথে। ঠিক আছে, সে কিন্তু এইভাবে যাবে না, স্ট্রেট গিয়ে সে এইভাবে আসবে না, বক্রপথে। আমরা দেখবো যে আসলে কেন সেটা বক্রপথে যায়। যখন আমি একটা বলকে নিক্ষেপ করব এই বরাবর, তার মানে একটা ভেলোসিটি আছে ভি, তার দুইটা উপাংশ আছে, একটা নীলটা একটা লালটা। তো নীলটাকে আমরা বলবো হচ্ছে আনুভূমিক উপাংশ, আর লালটাকে বলবো হচ্ছে উল্লম্ব উপাংশ। আর সবুজটা দ্বারা অ্যাকচুয়ালি অভিকর্ষ ত্বরণ বুঝাচ্ছি, এখানে আমি বেগ বুঝাচ্ছি না। আই রিপিট, এখানে হলুদ যেটা, এইটা হচ্ছে আমরা যেই বেগে নিক্ষেপ করছি, ইউ, আদিবেগ ইউ। আর নীলটা হচ্ছে এই ইউ এর আনুভূমিক উপাংশ। অর্থাৎ এটা যদি ইউ হয়, এটা যদি থিটা হয়, তাহলে নীলটাকে আমরা কি বলতে পারবো? ইউ কস থিটা। আর এইখানে যে লালটা আছে এটাকে আমরা বলতে পারবো ইউ সাইন থিটা। খুব সিম্পল একটা কনসেপ্ট, যে আনুভূমিক বরাবর হলে কস, উল্লম্ব বরাবর হলে সাইন। তাহলে এই তিনটা দ্বারা আমি বেগকে বুঝাইতেছি, কিন্তু সবুজটা দ্বারা অভিকর্ষ ত্বরণকে বুঝাচ্ছি। ঠিক আছে, তো সামনে এটা আরো সামনের দিকে আগাবে, তখন সবুজটাকে আবার বেগ ভাইব না, এটা কি ত্বরণ। তো এই যে আমরা যেটা নিক্ষেপ করব এখন, এই বলটা খেয়াল করে দেখো, যত আগাচ্ছে নীলটার সাইজ কিন্তু কমতেছে না। এটার মিনিং হলো এক অক্ষ বরাবর তার বেগটা ফিক্স থাকে। এটা আমি বিস্তারিত আলোচনা করবো আরেকটু পরে। বাট লালটা দেখো সাইজটা ছোট হয়ে যাচ্ছে, লালটা দেখতে থাকো, সাইজটা ছোট হয়ে যাচ্ছে, ছোট হয়ে যাচ্ছে, ছোট হয়ে যাচ্ছে। নীলটাতে নো চেঞ্জ, বাট লালটা সাইজটা ছোট হয়ে যাচ্ছে। ওমা, ছোট হইতে 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 একবারে ম্যাক্সিমাম পয়েন্টে এসে লালটা একবারে জিরো হয়ে গেছে। এটা নিয়ে আমি বিস্তারিত তোমাদের ম্যাথমেটিক্যাল ব্যাখ্যা দিব। তার মানে ম্যাক্সিমাম পয়েন্টে এসে উল্লম্ব বরাবর আর কোনো বেগের উপাংশ রইল না। তার মানে ম্যাক্সিমাম পয়েন্টে শুধু একটা উপাংশ আছে, নীলটা। তো এখন দেখো এটা কিন্তু থামে নাই। তোমার কাছে মনে হতে পারে সর্বোচ্চ বিন্দুতে তো একটা বস্তু থেমে যায়। আমি যদি একটা বস্তুকে এইভাবে নিক্ষেপ করি, সে কিন্তু সর্বোচ্চ বিন্দুতে থেমে যায়, কিন্তু এখানে থামে না। এখানে দেখছো যেইটাছিলই। তোমাদের যদি আমি প্রশ্ন করতাম যে এইভাবে যদি নিক্ষেপ করি সর্বোচ্চ বিন্দুতে বেগ কত, তোমরা অনেকে উত্তর দিতে জিরো। বাট আসলে জিরো না, এটা থামে না, এটা প্রত্যেকটা বিন্দুতে তার একটা বেগ থাকে। এটা আমি বিস্তারিত ম্যাথ সহকারে বুঝাবো তোমাদেরকে, ম্যাথমেটিক্যাল ফর্মুলার মাধ্যমে। দেখো এটা যাচ্ছে যাচ্ছে যাচ্ছে, লালটা আস্তে আস্তে বড় হইতেছে, তার মানে উল্লম্ব বরাবর উপাংশটা বাড়তেছে। নীলটা কিন্তু চেঞ্জ হচ্ছে না, নীলটা সাইজ সেমই আছে। আর সবুজটা দ্বারা ওই জি এর কথাই বুঝাইতেছে, অভিকর্ষ ত্বরণ সেটা অলওয়েজ নিচের দিকে কাজ করে। অবশেষে বস্তুটা এসে নিচে পড়লো। এই যে পুরো ঘটনাটা, এটাই হচ্ছে প্রাস। ঠিক আছে, তো এখন আমরা এটা আরেকটু ভালো মতো অ্যানালিসিস করবো, যে বলটাকে যখন আমরা নিক্ষেপ করি, ধরা যাক ও এখান থেকে এখানে আসছে, ধরো খুব অল্প সময়ের জন্য। ঠিক আছে, আমরা প্রত্যেকটা অল্প সময় নিয়ে অ্যানালিসিস করবো। তো যখন এটা আরেকটু সামনে আগাবে, খেয়াল করে দেখো এক্স অক্ষ বরাবর ডিস্টেন্স এবং এইখানকার এক্স অক্ষ বরাবর ডিস্টেন্সটা সেম, কিন্তু ওয়াই অক্ষ বরাবর ডিস্টেন্সটা দেখো কমে গেছে। এখানে ওয়াই অক্ষ বরাবর বেশ বড় ছিল, বাট এখানে এসে কমে গেছে। আরেকটু দেখি, তারপর আমি ম্যাথমেটিক্যালি এটা প্রমাণ দিয়ে দিচ্ছি। বলা যখন আরো সামনে আগাবে, খেয়াল করে দেখো এই এক্স অক্ষ বরাবর সে কিন্তু সমান সময় সমান পথ অতিক্রম করতেছে, কিন্তু ওয়াই অক্ষ বরাবর দেখো বতটুকু বড় ছিল, এটা ছোট হয়ে গেছে। তার মানে ওয়াই অক্ষ বরাবর কিন্তু সে আস্তে আস্তে কমতেছে। তোমাকে চিন্তা করো, ওয়াই অক্ষ বরাবর আগে এতটুকু ছিল, পরে আরেকটু কমলো, পরে আরেকটু কমলো, তাহলে শেপটা তো বক্ররেখা হবে। বুঝতে পারছি? আমি আরো সুন্দর মতো এগুলো বুঝাবো লব্ধির কনসেপ্ট নিয়ে এসে, বেশি সময় লাগবে না, অল্প সময়ের মধ্যে বুঝবা।
আবার যত সামনে আগাচ্ছে এক্স এর মান সেম আছে, কিন্তু ওয়াই এর মানটা দেখছো কমতেছে। মানে এই যে একটা আয়তক্ষেত্রের এই প্রস্থটা কিন্তু কমতেছে, কমতে 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 ম্যাক্সিমাম হাইটে গিয়ে আমরা আর কোনো আয়তক্ষেত্রই পাবো না, তখন শুধু এক্স অক্ষ বরাবর ভ্যালু পাবো। সেম ভাবে বলটা কিন্তু আবার যখন নিচের দিকে নামবে, দেখো আয়তক্ষেত্রের প্রস্থটা আস্তে আস্তে বড় হইতে থাকবে, কারণ ওয়াই অক্ষ বরাবর ভেলোসিটিটা বাড়তেছে। হ্যাঁ, এই ছিল আমাদের পুরোপুরি যে প্রাসের যে কনসেপ্টটা ছিল, সেই প্রাসের কনসেপ্টটা, যে সে কিন্তু আলটিমেটলি এসে একটা জায়গায় এসে পতিত হবে। ঠিক আছে, তাহলে এই পুরা যদি আমরা রাস্তাটা অঙ্কন করি তাহলে দেখতে পারবো সেটা একটা প্রাস। আমরা আরেকটা জিনিস দেখি, ধরো একটা কামান, এই কামান যদি আমি একটা শর্ট করি, যদি আমি খাড়া উপরের দিকে নিক্ষেপ করি, সে কিন্তু আবার নিচের দিকেই চলে আসতেছে। যদি আমি হচ্ছে একটা অ্যাঙ্গেলে শর্টটা করি, যে ধরো আমি একটা অ্যাঙ্গেল ক্রিয়েট করলাম, তাহলে কিন্তু সে এইভাবে এসে পড়বে। আমি যদি অ্যাঙ্গেল আর একটু কমাই দিই, সে আর একটু দূরে পড়বে। আমি যদি অ্যাঙ্গেল আর একটু কমাই দিই, তোমার কাছে মনে হচ্ছে আরো দূরে পড়বে, তাই না? আরো দূরে পড়ছে। এখন অ্যাঙ্গেল যদি আরো কমাই দিই, তখন কি ঘটনা ঘটবে? আরো দূরে পড়বে? ব্যাপারটা আসলে তা না। এখানে এই যে দেখছো, এটা কিন্তু কম হয়ে গেছে। এখন এটার ব্যাখ্যা কি? যে আমি ফার্স্টে এতটুকু হইলো, পরে এতটুকু হইলো, পরেটা এতটুকু হইলো, আমি অ্যাঙ্গেল কমাইতেছি, আমার ডিস্টেন্স বাড়তেছিল, বাট এখানে এসে কমে গেল কেন? এই ব্যাখ্যাগুলো আমি তোমাদেরকে দিব, যেহেতু এই ভিডিওতে আমি প্রাস নিয়ে আলোচনা করতেছি, পুরো ফুল A to Z আলোচনা করব। তো তার জন্য তোমাদেরকে একটা ওয়েবসাইটে নিয়ে যাচ্ছি। সেই ওয়েবসাইট থেকে আমি এখন লাইভে অ্যানিমেশন বানিয়ে দেখাবো। ঠিক আছে, এটা একটু সিমুলেশন। এই যে এই ওয়েবসাইট নাম হচ্ছে PHET ফেট। হ্যাঁ, তো আমরা এখন একটা এক্সপেরিমেন্ট করব, সেটা হচ্ছে আমাদের প্রজেক্টাইল মোশন। এখানে দেখতে পাচ্ছ এই যে ডিস্টেন্সটা আমি মাপতে পারি, এটাতে ডিস্টেন্স মাপা যায়। তো ফার্স্ট অফ অল এখানে একটা কামান আছে, যে আমি দেখো এটাকে মুভ করতে পারি বিভিন্ন অ্যাঙ্গেলে। ধরো এটাকে আমি অনেক বড় একটা অ্যাঙ্গেল 80 ডিগ্রি অ্যাঙ্গেলে রাখলাম। 80 ডিগ্রি অ্যাঙ্গেলে রাখার পর এখানে ইনিশিয়াল ভেলোসিটিটা আমি 15 মিটার পার সেকেন্ড সেট করলাম। তারপরে হচ্ছে আমি ধরো একটা ক্যানন বলকে নিক্ষেপ করব। হ্যাঁ, তো এখানে ধরো আমি ভেলোসিটিগুলো দেখাবো, এক্সিলারেশনগুলো দেখাবো। ঠিক আছে, তো চলো অ্যানিমেশনের মাধ্যমে জাস্ট এটা তোমার হচ্ছে গেমের মতো, আমাদের অ্যাংরি বার্ড গেমের মতো, এটা দিয়ে আমি শর্ট করলাম। এটা অনেক উপরে উঠতেছে, উঠা আবার নিচে নামছে। তো খেয়াল করে দেখো, কিন্তু বেশি একটা এক্স অক্ষ বরাবর ডিস্টেন্স অতিক্রম করে নাই। আমি যদি অ্যাঙ্গেলটা চেঞ্জ করে দিই, হ্যাঁ 60 ডিগ্রি করে দিই, তাহলে দেখো এটা কিন্তু আরো বেশি উপরে উঠছে, উপরে উঠে দেন নিচে নামছে। আমি যদি অ্যাঙ্গেলটা আরো হচ্ছে কমায় দিই, তাহলে দেখা যাবে সে কিন্তু এই যে দেখছো আরো বেশি পথ অতিক্রম করছে 40 ডিগ্রি। এখন আরেকটু যদি 45 ডিগ্রিটা যদি দেই, 45 ডিগ্রি খেয়াল করে দেখো, এটা আরেকটু দূরে যাবে, 45 ডিগ্রিটা আরেকটু দূরে যাবে। হ্যাঁ, ওকে, তো 45 ডিগ্রিটা আমার একটু দূরে গেছে, ওই যে দেখো একটু সামনে আগাইছে যেটা। এখন যত ডিগ্রি থেকে আস্তে আস্তে কমাইতেছি, খেয়াল করে দেখছো ডিস্টেন্সে তত বাড়ছে, তবে সেটা 45 ডিগ্রি পর্যন্তই। 40 ডিগ্রি যখন দিচ্ছি তখন এই যে কমেরটা আসছিল, 45 ডিগ্রি হচ্ছে বেশিটা। এবার আরো কম দিই, 40 ডিগ্রি যেতে ধরো 30 ডিগ্রি দিলাম, আমি এখন নিক্ষেপ করলাম, কি বেশি যাবে? বেশি যায় নাই, কিন্তু কম গেছে, এই আর কম গেছে। এবার 30 ডিগ্রিতে আরো কমাই দিই, ধরো হচ্ছে 20 ডিগ্রি দিলাম। হ্যাঁ, এখন যদি শর্ট করি, এখন দেখো তো কোথায় গেছে, এখন হচ্ছে এই যে এখানে এসে পড়ছে, দেখছো আরো কমে গেছে। আমি যদি এখন 5 ডিগ্রি দিই, এখন দেখি কোথায়, এখন দেখছো আরো কম পড়ছে। এখন প্রশ্ন হলো কেন এটা, কেন এরকম হচ্ছে? 45 ডিগ্রিতেই আমরা কেন সর্বোচ্চ পাচ্ছি? তো এক ভিডিওতে আমি তোমাদের সবকিছু নিয়ে আলোচনা করব। হ্যাঁ, যেই প্রশ্নটা সর্বপ্রথম করেছিলাম সেটা তো আলোচনা করবই, আরো আলোচনা করতেছি যে কোন একটা বস্তুকে যখন আমরা নিক্ষেপ করি, তখন সেই এক অক্ষ বরাবর কতটুকু পথ অতিক্রম করবে সেটা ডিপেন্ড করতেছে তার আণবিক পাল্লা আর এর উপর। এটা বেসিক ফর্মুলাটা হচ্ছে ইউ স্কোয়ার সাইন 2 থিটা ডিভাইডেড বাই জি। এখন তুমি যদি আর কে ম্যাক্সিমাইজ করতে চাও, তাহলে তোমার কি করতে হবে? সাইন 2 থিটাকে ম্যাক্সিমাইজ করতে হবে। এখন সাইন 2 থিটার ম্যাক্সিমাম ভ্যালু কত? 1। তাহলে এখন সাইন কতর মান 1? সাইন 90 ডিগ্রির মান হচ্ছে 1। তাহলে এটা বলতে পারি 2 থিটা সমান সমান 90 ডিগ্রি, অতএব থিটা ইজ ইকুয়াল টু 45 ডিগ্রি। তাহলে এটা দ্বারা কি প্রমাণ হলো? আমরা 45 ডিগ্রি অ্যাঙ্গেলে কোনো বস্তুকে নিক্ষেপ করলে সে আনুভূমিক বরাবর সর্বোচ্চ পথ অতিক্রম করবে। সে একটা প্রশ্নের উত্তর তোমাদের গেল যে কেন 45 ডিগ্রি অ্যাঙ্গেলে সে সবচেয়ে বেশি যাচ্ছে। 45 এর চেয়ে কম হলেও ডিস্টেন্স একটু কমে যাবে, 45 যদি বেশি হলেও ডিস্টেন্সটা কমে যাবে। এবার আরেকটা প্রশ্ন ছিল যে এক অক্ষ বরাবর তার অলওয়েজ বেগ থাকতেছে, মানে একটা প্রাসকে যখন তুমি নিক্ষেপ করো এক অক্ষ বরাবর তার একটা বেগ থাকবে, কিন্তু ওয়াই অক্ষ বরাবর সে কিন্তু একবার বেগ কমতে থাকে আবার বেগ বাড়তে থাকে। উত্তর হচ্ছে কেন? তো এটার উত্তর আমরা দেখবো যে ধরো তুমি এই বরাবর একটা ভেক্টর ভি নিক্ষেপ করছো, ঠিক আছে?
তাহলে এটাকে আমরা দুইটা অংশে ভাগ করতে পারি, একটা হবে গিয়ে vx আর একটা হবে vy, ঠিক কিনা? যদি তুমি ইউ বেগে নিক্ষেপ করো তাহলে এটা হবে ux, এটা হবে uy। এটা যদি থিটা হয় তাহলে ux কত হবে u cos থিটা, আর uy কত হবে u। এখন তুমি একটা বস্তুকে যদি নিক্ষেপ করো তাহলে যে কোনো বিন্দুতে তার বেগটাকে আমি v ধরলাম, তাহলে এবার হবে vx, এটা হবে vy। আমি আবারও বলি, এটা হচ্ছে u আদি বেগের, অর্থাৎ এই পয়েন্টেরটা হবে u, ux, uy। আর যে কোনো একটা বিন্দুর জন্য সেটাকে আমি নাম দিলাম v, vx, vy। এখন এই vx যদি বের করতে বলি তাহলে বলো তো ফর্মুলাটা কি হবে? আমাদের বেসিক যে বেগের ফর্মুলা সেইটা v ইকুয়াল টু u প্লাস এটি। vx লেখা অর্থ হচ্ছে x অক্ষ বরাবর সবকিছু নিতে হবে। তাহলে u এর নিচে x লিখবা, a এর নিচে x লিখবা, বাট t এর নিচে x লিখবা না, কারণ টাইম আসলে x অক্ষের জন্য যা y অক্ষের জন্য তা, নিউটনীয় ওয়ার্ল্ডে, ঠিক আছে? এখন x অক্ষ বরাবর এই আদি বেগটা তো আমরা অলরেডি বের করেই রাখছি, u cos থিটা। তাহলে এখানে বসাই দিই u cos থিটা। x অক্ষ বরাবর কোনো ত্বরণ কি কাজ করতেছে এখানে? না, কারণ আমরা ওই যে ভিডিওটা দেখছিলাম সেখানে সবুজ যে কালারটা আমি ইন্ডিকেট করছিলাম সেটা কিন্তু অভিকর্ষ ত্বরণ, শুধুমাত্র নিচের দিকে ক্রিয়াশীল, শুধুমাত্র নিচের দিকে জি ক্রিয়াশীল, ঠিক আছে? আমাদের যে ত্বরণটা এক্স অক্ষ বরাবর কোনো ত্বরণ নাই, মানে এই বরাবর হইতেছে জি ক্রিয়াশীল, তাহলে এই বরাবর কত? এই বরাবর হবে, এটা যেহেতু 90 ডিগ্রি, তাহলে জি cos 90, এবং জি cos 90 মান তো 0, তাহলে এ এক্স এর মান হবে 0, টি এর মান যা ইচ্ছা হোক। তাহলে vx আমরা প্রমাণ করে ফেললাম u cos থিটা। একটা খেয়াল করে দেখছো এখানে কোনো টাইম নাই, যে ইকুয়েশনে কোনো টাইম নাই সেই ইকুয়েশন কি আসলে টাইমের সাথে ভ্যারি করে? করে না। সো এটা একটা ফিক্সড ভ্যালু, কোনো টি নাই তো। কিন্তু যদি তুমি y এর কথা বলো, vy আবার আগের মতো v ইকুয়াল টু u প্লাস এটি, এখানে প্রত্যেকটা জায়গায় y লাগাই দাও, এইটা টাইমের সাথে ভ্যারি করবে। কিভাবে দেখো, uy তো আমরা অলরেডি একটু আগে দেখছি, u sin থিটা। আর ay তুমি একটা বস্তুকে উপরের দিকে নিক্ষেপ করতেছো, উপরের দিকে হলে সে জি তো নিচের দিকে আর ay তো উপরের দিকে, তাহলে কি হবে? এটা নেগেটিভ জি হবে, ay সমান সমান হবে নেগেটিভ জি, ঠিক আছে? তাহলে ay জায়গায় আমি কি লিখবো? নেগেটিভ জি, টাইম তো থাকবে। তাহলে আমাদের ইকুয়েশনে দাঁড়াচ্ছে vy সমান সমান u sin থিটা মাইনাস gt। তাহলে এটা আমি কি প্রমাণ করলাম? এটা প্রমাণ করলাম যে টাইমের সাথে সাথে vyটা চেঞ্জ হবে। যেমন ফর এক্সাম্পল, তুমি যদি টাইম বাড়াইতে থাকো, এটা কিন্তু নেগেটিভ হচ্ছে। তুমি যদি টাইম বাড়াইতে থাকো, ভিওয়াইটা কি হয়ে যাচ্ছে? নেগেটিভ হইতেছে। হ্যাঁ, এই যে ইউ সাইন থিটার সাথে জিটিটা নেগেটিভ হচ্ছে, তার মানে ভিওয়াই আস্তে আস্তে কমবে। ক্লিয়ার? তারপর টাইম যত বাড়বে ভিওয়াই আস্তে আস্তে কমতে থাকবে। তবে এটা কতক্ষণ? এমন একটা পয়েন্ট থাকবে, ধরো ইউ সাইন থিটার মান 10, জিটির মানও 10, এমন একটা পয়েন্ট থাকবে যে পয়েন্টে এই দুইটার মান সমান হয়ে যাবে। সেটা কোন পয়েন্ট বলো তো? সেটা হচ্ছে ম্যাক্সিমাম পয়েন্ট। এই ম্যাক্সিমাম পয়েন্টে এসে জিটি এবং ইউ সাইন থিটাটা সমান হয়ে যায়। তাহলে ম্যাক্সিমাম পয়েন্টে উঠতে কত টাইম লাগে? ইউ সাইন থিটা ডিভাইডেড বাই জি। এটা আমরা ফর্মুলা প্রমাণ করে ফেললাম, এই যে এখান থেকে এখানে উঠতে ইউ সাইন থিটা বাই জি এত টাইম লাগে। এখন আমার কোশ্চেন হলো, টি তো এখানে এসে শেষ হয়ে যাবে না, আমার তো বস্তু দেবে নিচে নামবে। ওই কেসে কি হবে? এটার মান তো 10, এটার মানও 10, এটা তো চেঞ্জ হচ্ছে না, বাট এটা তো চেঞ্জ হচ্ছে। তখন টি এর মান আরেকটু যখন বাড়বে তখন জিটির মান কি 10-এর চেয়ে আরো বেড়ে যাবে না? ধর এটা 12 হইলো, কিন্তু এটা 10ই রয়ে গেল, তাহলে -2 হয়ে গেল। তার মানে ভি এর ডিরেকশন এখন নেগেটিভ। তো এতক্ষণ ধরে এই রাস্তাটা ভি এর ডিরেকশন পজিটিভ ছিল, বাট এখান থেকে যখন পড়বে ভি এর ডিরেকশন নেগেটিভ হয়ে যাবে। দ্যাট মিনস এতক্ষণ ধরে ভিওয়াই ছিল উপরের দিকে, এটাকে আমরা পজিটিভ ধরছি, এখন ভিওয়াই হয়ে যাবে নিচের দিকে। হ্যাঁ, তো ডিরেকশন চেঞ্জ হয়ে গেছে, এর জন্য আমাদের এই পুরাটা নেগেটিভ হয়ে যাবে। তো এইটা আমরা প্রমাণ করে ফেললাম যে যত টাইম যাবে তত কি আস্তে আস্তে ভেলোসিটি কমতে থাকবে অক্ষ বরাবর, ম্যাক্সিমাম পয়েন্টের পরে আস্তে আস্তে ভেলোসিটি বাড়তে থাকবে। ভিডিওতে আমি এটাই দেখাইছিলাম যে উপরের দিকে ভেলোসিটি আস্তে আস্তে ওই আয়তক্ষেত্রের প্রস্থটা কমতেছিল, বাট এটার পরে গিয়ে এসে আবার সে বাড়তেছিল। তাহলে কয়েকটা জিনিস আমাদের পুরো ক্লিয়ার হয়ে গেল প্রাসের, ঠিক আছে? এখন দেখবো এই আমাদের যতগুলো প্রশ্ন ছিল সব প্রশ্ন আনসার দিয়ে দিছি আমি, প্রথম প্রশ্নটাই বাকি রয়ে গেল। একবারে সবার প্রথমে যেটা বলেছিলাম যে আমরা কোন একটা বস্তুকে যখন পাহাড়ের উঁচু থেকে যখন ছেড়ে দিছিলাম তখন আদিবেগ কত? 0, u0, ঠিক আছে? এখন সে কতটুকু পথ অতিক্রম করছে? তো আমরা সবাই জানি h সমান সমান ut প্লাস হাফ জিটি স্কোয়ার। যেহেতু আদিবেগটা 0, তাহলে সে 0 প্লাস হাফ জিটি স্কোয়ার, তাহলে সে কি করতেছে? হাফ জিটি স্কোয়ার এত পথ সে অতিক্রম করছে। তাহলে এখান থেকে যদি টি বের করি তাহলে কত হবে? √2h ডিভাইডেড বাই জি।
তো এইটা ছিল হচ্ছে মেয়েটা যে পাথরটা নিক্ষেপ করছে তার জন্য যে টাইম লাগবে সেটা। তো চলো এবার আমরা বের করি ছেলেটা যে পাথরটাকে নিক্ষেপ করছে সেটার জন্য কিরকম সময় লাগবে। প্রথম কথা হচ্ছে সে একটা উচ্চতা থেকে যেহেতু নিক্ষেপ করছে, ঠিক আছে, এইটা এই বরাবর সে নিক্ষেপটা করছিল, সে পড়বে এইভাবে, ঠিক আছে। তাহলে সে যে অ্যাঙ্গেলটা ক্রিয়েট করছে সেই অ্যাঙ্গেলটা কত, থিটার মান 0 ডিগ্রি, ঠিক আছে। আচ্ছা, এবং সে একটা আদিবেগে নিক্ষেপ করছে, সেই আদিবেগটা হচ্ছে ইউ। এখন সেই যেই বিন্দুতে গিয়ে পৌঁছাবে এটাকে আমরা বলতে পারি সে এক্স দূরত্ব পথ অতিক্রম করলো, এবং সে একটা হাইট ওয়াই থেকে নিক্ষেপ করলো, যেটাকে আমরা এখানে এইচ ধরছিলাম, সে এখানে এইচ ধরতে পারি, কোনো সমস্যা নেই। ওকে, আচ্ছা, এই এইচটাই হলো ওয়াই অক্ষ বরাবর অতিক্রান্ত দূরত্ব। তো আমরা যখন কোন একটা বস্তু উপর থেকে নিচে ছেড়ে দিই তখন বেসিক ফর্মুলা কি ছিল, এইচ সমান সমান ইউটি প্লাস হাফ জিটি স্কোয়ার। কিন্তু যেহেতু এটা একটা অ্যাঙ্গেল নিক্ষেপ করা হয়েছে, সো এটাকে ডিরেক্টলি তুমি ইউ লিখতে পারবা না, ঠিক আছে। এখানে লিখতে পারছো কারণ এটা তো আমরা তো জানি যে গতির একটা বেসিক ইকুয়েশন, কোন একটা বস্তুকে ছেড়ে দিলে সেটা ইউটি প্লাস হাফ জিটি স্কোয়ার। বাট এটার ক্ষেত্রে তুমি 0 ডিগ্রি অ্যাঙ্গেলে নিক্ষেপ করছো, সো তোমাকে অ্যাঙ্গেল থেটাটা নিয়ে এসে 0 বসায় দেখাইতে হবে। তো এই ইউটা হবে ওয়াই অক্ষ বরাবর, কারণ এই এইচটা কিন্তু ওয়াই অক্ষ বরাবর অতিক্রান্ত দূরত্ব। তাহলে ইউর নিচে একটা ওয়াই দিবা, আর এখানে জি তো আমাদের ওয়াই অক্ষ বরাবরই ক্রিয়াশীল, ঠিক আছে। সো এটা তোমার ওয়াই দেওয়ার কোনো দরকারই নেই। এখন ইউআই মানে কি, ইউআই মানে হচ্ছে ইউ সাইন থেটা। কেন, এটা আমরা আগেই শিখছি যে এক্স অক্ষ বরাবর অতিক্রান্ত, এক্স অক্ষ বরাবর যে বেগ সেটা হচ্ছে ইউ কস থেটা, আর ওয়াই অক্ষ বরাবর হচ্ছে ইউ সাইন থেটা। এটা বসাইলাম প্লাস হাফ জিটি স্কোয়ার বসাইলাম। এখন থেটার মান তো 0 ডিগ্রি হবে, কারণ আমি তো এক্স অক্ষ বরাবর নিক্ষেপটা করছি। তো থেটার মান 0 ডিগ্রি হলে এই পার্টটুকু বাদ চলে যায়, আসল খেলাটা এই জায়গায়। তাহলে এইচ সমান সমান হাফ জিটি স্কোয়ার, তাহলে টি সমান সমান কত আসতেছে, √2h/g। একটা খেয়াল করে দেখো এই টাইমটা আর এই টাইমটা কিন্তু সেম আসছে। তার মানে তুমি একটা বস্তুকে এইভাবে ছেড়ে দিলেও যে টাইম লাগবে, তুমি একটা বস্তুকে যদি এইভাবে নিক্ষেপ করো, সে কিন্তু প্রাস হয়েছে, এটা কিন্তু প্রাস না, এটা বেসিক পরন্ত বস্তু, বাট এটা কিন্তু একটা প্রাস, ঠিক আছে। তো সেটাও কিন্তু এই একই ফর্মুলা আসছে। তাহলে এটা থেকে কি প্রমাণ হলো, যেহেতু উভয় ক্ষেত্রে এইচ সেম জি সেম, তাহলে এটা দ্বারা কি প্রমাণ হলো, এটা দ্বারা প্রমাণ হলো যে তুমি যদি একই সাথে বস্তুকে ছেড়ে দাও, ঠিক আছে, ছাড়তে হবে কিন্তু একই সাথে, নয়তো কিন্তু একই এইভাবে কিন্তু সে পড়বে না। যদি তুমি একই সাথে ছেড়ে দাও তাহলে দুইজন দুই রকম শেপে যাবে, কিন্তু তাদের অতিক্রান্ত যে সময়টা, সেই সময় এগুলো অলরেডি তোমাদেরকে দেখাইছি, হ্যাঁ, একবারে ফেটের মাধ্যমে তোমাদেরকে দেখাইছি। তো অতিক্রান্ত সময়টা সেম হবে, খেয়াল করে দেখছো, তারা কিন্তু একই লেয়ারে আছে, খেয়াল করে দেখো, এই যে তারা একই সময়ে পতিত হয়েছে। তো আশা করি এই পুরো ভিডিওটা তোমাদেরকে খুব সুন্দর মতো বুঝাইতে পারছি। এরই মাধ্যমে আমাদের প্রাসের যা যা ছিল সব আমরা অ্যানালিসিস করে ফেলছি। যদি এখান থেকে পরবর্তীতে তোমাদের আরো কিছু অ্যাডভান্স কোনো টপিক জানতে মন চায়, অবশ্যই তোমরা কিন্তু কমেন্ট সেকশনে জানাবা। পরবর্তী ভিডিও দেখার আমন্ত্রণ রইল। আসসালামু আলাইকুম।